বিশ্বভারতীতে সাধারণ পর্যটকদেরকে ঢুকতে দেওয়া হয় 3টে দিনে। গুড মর্নিং ফ্রম বোলপুর। আজকে ফেব্রুয়ারি 26 তারিখ। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে, মানে কালকে রীতিমতো কম্বল গায়ে দিতে হয়েছে থাকার জন্য। এদিকে একটা ব্লক, এপাশে আর একটা ব্লক, এখানে 4টে রুম, এপাশে আরও 4টে রুম। এইদিকে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, উপরে একটা ডরমেটারি আছে, মাঝখানে ছোট্ট একটা পার্ক মতো করা আছে, একটা দোলনা করা আছে, যেমন দোল কাটছে। ছোটবেলা যেন ফিরে পাওয়া। চলুন তাহলে সকালবেলায় আগে চটপট ব্রেকফাস্টটা করে নিই। আজকে সকালে রোদটা এসেছে তো ভালো লাগছে সেটা। আমাদের 6 জনের জন্য 5 প্লেট পুরি আর 1 প্লেট মুড়ি। মুড়ি খাবে অর্পণ। ডিনারের অর্ডারটা এখনই দিয়ে দিলাম। দেশি চিকেন। প্রথমে সবাই ওই তাই সেসব বলছিল। দেশি চিকেন শোনার পরে 7 জনই দেশি চিকেন। 6 জন ছিলাম, 7 জন হব আজকে। দেবজ্যোতি নেমে গেছে ট্রেন থেকে। শুরু হলো আমাদের শান্তিনিকেতন পরিক্রমা। আমাদের যে রিসর্ট মায়াবন রিসর্ট, সেটা হচ্ছে উত্তরপল্লী। এক্স্যাক্ট গুগল ম্যাপের যে লোকেশন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। হয় হোমস্টে নয় রিসর্ট। যে জমি খালি পড়ে আছে সেগুলোও কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছে, তার মানে সেখানেও হোটেল নয়তো রিসর্ট সব কিছু হয়ে যাবে। এটা হচ্ছে উদিচি। এই উদিচির পাশ দিয়ে আমাদের মায়াবন যেতে হয়। এই রাস্তাটা চলে যাচ্ছে ডিয়ার পার্কের দিকে। ডিয়ার পার্কে এখন টিকিট হচ্ছে 100 টাকা করে। ডিয়ার পার্ক যদি সময় পাই তখন যাব, নইলে ডিয়ার পার্ক আমাদের যাওয়ার ইচ্ছে নেই। নেবে তো? ওরে গৃহবাসী খোলদার খোল, কিন্তু না, বিশ্বভারতীর দ্বার আমাদের ট্যুরিস্টদের জন্য এখন সম্পূর্ণরূপে বন্ধ। বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখতে পাবেন। সামনে দিয়ে বিশ্বভারতীতে ঢোকার গেট, সেই গেটটাই বন্ধ করা আছে। বিশ্বভারতীতে সাধারণ পর্যটকদেরকে ঢুকতে দেওয়া হয় 3টে দিনে। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, মৃত্যুদিন 22শে শ্রাবণ। আর এখানে একটা নন্দন মেলা হয়, মানে কলা ভবনের স্টুডেন্ট যারা, তারা তাদের হ্যান্ডিক্রাফটের একটা এক্সিবিশন করে। ডিসেম্বরে 28, 29 এরকম সময়, এক্স্যাক্ট ডেটটা আমার মনে পড়ছে না। ওই বিকেলবেলায় তখন সাধারণ পর্যটকদের ভেতরে ঢুকতে অনুমতি দেওয়া হয়। সেই নিয়মটা এখন আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2024, এই সময়কার নিয়ম। এই নিয়ম কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে যেতে পারে। কাজে আপনারা যখন আসবেন, আপনারা যে হোটেলে থাকবেন বা যে টোটোর সাথে ঘুরবেন, তুষারের নাম্বার আমি দিয়ে দেবো, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন কোন কোন জায়গাগুলো খোলা আছে। বাংলাদেশ ভবন কিন্তু এখন সম্পূর্ণভাবে পর্যটকদের জন্য বন্ধ। এবছর বিশ্বভারতী কি বসন্ত উৎসবে সাধারণ পর্যটকদের অনুমতি দিচ্ছে? আমি যদি কোনো ইনফরমেশন পাই সেটা কমিউনিটি পোস্ট দিয়ে জানাবো। বাইরে থেকে আপনারা পরপর যেগুলো দেখবেন, প্রথমেই আপনারা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর আনন্দ পাঠশালা, তারপর 3 পাহাড়, তবলা গাছ, তালধ্বজ, কাঁচঘর এবং ছাতিমতলা। মিউজিয়ামে অবশ্য যেতে দেয়, মিউজিয়াম খোলা আছে, 70 টাকা করে টিকিট। মিউজিয়ামে আমরা যাব, কিন্তু মিউজিয়ামের ভিতরে আবার ছবি করা যায় না। চলুন একে একে বাইরে থেকে যেটুকু দেখা যায় বিশ্বভারতী ক্যাম্পাসের সেটুকু আপনাদের দেখাই। আনন্দ পাঠশালা মৃণালিনী দেবীর তৈরি করা, তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার কিন্তু অনুমতি নেই। বিশ্বভারতীর এটা একটা অন্যতম দ্রষ্টব্য, কিন্তু ওই একটাই কথা বারবার বলা, বিশ্বভারতী এখন বন্ধ সাধারণ পর্যটকদের জন্য। এখন আমরা এসে হাজির হলাম 3 পাহাড়। কাঠের বইয়ে এই যে গাছটা, এই গাছের ছবি আপনারা দেখেছেন। এটা 3 পাহাড় নামে পরিচিত। একসময় বিশ্বভারতীতে জলকষ্ট ছিল, সেই জলকষ্টর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটা পুকুর করেছিলেন, এবং সেই পুকুরের যে মাটি, সেই মাটিগুলোকে 3টে জায়গায় ঢিপি ঢিপি করে জড়ো করা ছিল। সেইগুলোর নাম হয়ে গেছিলো 3 পাহাড়। পরে আবার ওই মাটি দিয়ে পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু 3 পাহাড় নামটা থেকেই গেছে। এটা একটা বিশ্বভারতীর প্রতীক, আইকন হয়ে গেছে এই 3 পাহাড়। এই যে গাছটা 3 পাহাড় দেখে এই দিকে বাঁ দিকে ঘুরলেই এখানকার অদ্ভুত একটা গাছ, যার নাম তবলা গাছ। এই গাছটাই হচ্ছে তবলা গাছ। এই গাছের ফলটা একদম তবলার মতো দেখতে। এই যে ঘরটা, এটার নাম হচ্ছে তালধ্বজ। একটা তাল গাছকে কেন্দ্র করে এই গোল বাড়িটা। এখানে থাকতেন এখানকার যে ব্রহ্মচার্য আশ্রম ছিল, সেই আশ্রমের টিচার
তেজেশ চন্দ্র সেন, তিনি এখানে থাকতেন। পুরো বাড়িটা গোল এবং সেখানে একটা তাল গাছ রয়েছে, খড়ের চালের এই বাড়িটা। এবং রবীন্দ্রনাথের বনবাসী বলে যে কাব্যগ্রন্থ, সেখানে কুটিরবাসী বলে একটা কবিতা আছে, সেটা কিন্তু ওই তেজেশ চন্দ্র সেন ওনার স্মৃতির উদ্দেশ্যেই নিবেদিত। এদিকে 3 পাহাড়, আর এখান থেকে এইদিকে এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা এদিকে সোজা চলে যাচ্ছে শ্রীনিকেতন, বিনয় ভবন, শিক্ষা ভবন, সঙ্গীত ভবন, কলা ভবন, আশ্রম এরিয়া, সব এদিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাঁচঘরের সামনে। কাঁচঘরটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বিশ্বভারতীর কাঁচঘর, উপাসনা গৃহ, বেলজিয়াম গ্লাসের তৈরি। আগে তো সর্বধর্মের সবাই এখানে উপাসনা করতে পারত। মূলত ব্রাহ্ম সমাজের প্রার্থনা সভা এটা। একটাই শুধু রেস্ট্রিকশন, সাদা পোশাক পরে প্রার্থনা গিয়ে ঢুকতে হতো, কিন্তু এখন তো টুরিস্টদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ। এখানে ঠেলা গাড়িতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মাটির কাজ, বিভিন্ন হাতের কাজ। এই ছাতিমতলা এইখানটাতেই নামিয়ে দেয়, এখান থেকেই হাঁটতে হাঁটতে যাই নাকি। এখন আমরা এসে দাঁড়িয়েছি বিশ্বভারতীর প্রাণ কেন্দ্র। বিশ্বভারতীর প্রধান যে 4টে অনুষ্ঠান, রবীন্দ্রনাথের জন্মদিন মানে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন, এখানকার বসন্ত উৎসব মানে দোল, এবং পৌষ মেলা, এই 4টে অনুষ্ঠান শুরু হয় এই ছাতিমতলা থেকে। ছাতিমতলায় প্রার্থনা করে অনুষ্ঠান শুরু হয়। এবং এই যে ছাতিম গাছ, এই ছাতিম গাছ থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য গাছ মানে স্টেট ট্রি হচ্ছে ছাতিম। তো গাছের নিচে ক্লাস হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে বকুলবীথি। অর্পণ জুম করে দেখাচ্ছে নিকনের Z30 ক্যামেরায়। ক্লাস 10 পর্যন্ত যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু এই গাছের নিচেই হয়। এখন আমরা ছাতিমতলার কাছে এসে দাঁড়িয়েছি, ঠিক তার উল্টো দিকে মিউজিয়াম। মিউজিয়াম এখন কিন্তু পর্যটকদের জন্য খোলা আছে। মিউজিয়াম এপাশে, মিউজিয়ামের ভেতরে কোনো রকম ছবি তোলা যায় না, এপাশে সমস্ত ছবি তুলতে পারবেন। এখানে রবীন্দ্রনাথের 5টা বাড়ি আছে। তো চলুন আগে আমরা বাড়িগুলো দেখে আসি। মানে এটা একটা বিশ্বভারতীর আইকন, রামকিঙ্কর বেজের সাঁওতালি ফ্যামিলি। এই যে বাড়িটা, এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন। এরকম পরপর 5টা বাড়ি আছে, উদয়ন, কোণার্ক, শ্যামলী। এই উত্তরায়ণ এলাকার অন্যান্য বাড়িগুলোর মতো উদয়ন বাড়িটা কিন্তু এই রবীন্দ্রনাথের ভাবনায় চিন্তায় নির্মিত নয়। এটার পেছনে অবদান ছিল, চিন্তাভাবনা ছিল রথীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের ছেলে। প্রতিটা ঘরের দোতলা তিনতলার যে ঘরগুলো আছে, প্রতিটা ঘর কিন্তু আলাদা 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 রকমের। ভেতরে অবশ্য যাওয়া যায় না, এখান থেকে জুতো খুলে এই পর্যন্ত আপনি যেতে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, অস্টিন গাড়ি সেই সময়কার। এই যে আমরা উদয়ন দেখলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত যে গাড়িটা, সেই গাড়িটা রয়েছে। তারপরে এখানে আরও পরপর বাড়ি যেগুলো রয়েছে, এটা হচ্ছে কোণার্ক, শ্যামলী, এই হচ্ছে পুনশ্চ, এপাশে উদীচী। এই হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। ও মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথের অরিজিনাল নোবেল চুরি হয়ে গেছে, তার একটা রেপ্লিকা এই মিউজিয়ামের ভেতরে রাখা আছে। এটা বাইরে থেকে দেখাচ্ছে মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ছবি তোলা হয় না, ছবি তোলার অনুমতি নেই। ভেতরে যেতে হলে ক্যামেরা জমা রেখে তারপরে যেতে হয়। এটা মিউজিয়ামের এন্ট্রি, ভেতরে জুতো খুলে যেতে হয়। এই হচ্ছে কলা ভবনের গেট। শুধুমাত্র যারা বিশ্বভারতী স্টুডেন্ট, বিশ্বভারতী আশ্রমিক বা এক্স স্টুডেন্ট, তারাই ভেতরে যেতে পারবে, ট্যুরিস্টদের জন্য অ্যালাউ নেই। এখানেও কিন্তু রামকিঙ্কর বেজের একটা স্ট্যাচু করা রয়েছে। আর এপাশ দিয়ে চলে গেলে ওই যে বিখ্যাত কলের বাসি, এই সমস্ত যে ভাস্কর্যগুলো, সেগুলো এখান থেকে গিয়ে এই পাশটায়, এই দিকটায়, এই যে জায়গা দুটো, এই পাশ দুটোতে সেগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা তো আর যেতে পারবো না। কলা ভবন প্রাঙ্গণ থেকে আমরা আরও সামনে দেখে গিয়ে হচ্ছে সামনে পরের গন্তব্য আমাদের অমর্ত্য সেনের বাড়ি। তার আগে হচ্ছে এই যে সঙ্গীত ভবনের, এটা হচ্ছে গেট, মানে নৃত্যকলা, গান এইসব শেখানো হয়। সঙ্গীত ভবন মানে নাম শুনেই বুঝতে পারছেন। এই যে প্রাচীর, এটাই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, এখানে শেষ হলো।
রবীন্দ্রনাথের যতজন কাছের মানুষ ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন কালী মোহন ঘোষ। এইটা হচ্ছে তার বাড়ি, পুরো বাড়িটা কিন্তু মাটির বাড়ি। এখন আমরা যে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, যে বাড়ির দরজা এসে দাঁড়িয়েছি, সেই বাড়িটা কিন্তু অমর্ত্য সেনের বাড়ি নয়, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। সহজ পাঠের যত আঁকা যেগুলো দেখেন সেগুলো সবই এই নন্দলাল বসুর। এই দেখুন এই গ্রিলটাতে নন্দ লেখা, নন্দ। এই যে এদিকে নন্দলাল বসুর যে বাড়ি, তার উল্টো দিকে এই যে বয়েজ হোস্টেলটা, এটার নাম হচ্ছে নন্দন হোস্টেল। এই নন্দলাল বসুর বাড়ি দেখে এখন আমরা যাব অমর্ত্য সেনের বাড়ি দেখতে। এই রাস্তা ধরেই আমরা সোজা এগোবো, সৃজনী প্রোগ্রাম হয়ে যাব একদম শুরুর রাজবাড়ি পর্যন্ত। এই যে অমর্ত্য সেনের বাড়ি, তার নাম হচ্ছে প্রতীচি, এই হচ্ছে বাড়ি। কিছুদিন আগে এই বাড়ির জায়গা নিয়ে বিশ্বভারতীর সাথে কিছু বিবাদ চলছিল, সেই বিবাদের মীমাংসা হয়েছে এবং বিবাদের যে রায় সেটা কিন্তু অমর্ত্য সেনের পক্ষেই গেছে। হকি গ্রাউন্ডও করা হয়েছে। বিশ্বভারতী ক্যাম্পাস ছাড়িয়ে এখন আমরা এসে গেছি সৃজনী শিল্পগ্রাম। এইখানে মূলত যেটা আছে সেটা হচ্ছে ভারতবর্ষের 9টা রাজ্যের তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে। ভেতরে মোবাইল ক্যামেরাতে ছবি সেটা তোলা যায়, 10 টাকা তার জন্য লাগে, কিন্তু গোপ্রো বা ডিএসএলআর এই ধরনের ক্যামেরাতে কিন্তু ভেতরে ছবি তোলা যায় না। ছবি তোলা যায় না নয়, ছবি তোলা যায়, কিন্তু 500 টাকা করে প্রতি ক্যামেরা দিতে হয়। তো আমরা মোবাইল ক্যামেরাতে ছবি তুলেই আপনাদের দেখাবো। চলুন সৃজনী শিল্পগ্রাম, ভেতরে এন্ট্রি হচ্ছে 10 টাকা করে পার হেড। সৃজনী শিল্পগ্রামের ভেতরে ঢুকলাম। এখানে আমরা যা ছবি তুলছি সেই ছবিগুলো সবই কিন্তু মোবাইলে তুলছি। আর এখানে যে 9টা রাজ্যের যে বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে সেগুলো তো আমরা দেখবই, তার সাথে বিভিন্ন ভাস্কর্য রয়েছে। আর এখানে বাড়তি পাওনা হচ্ছে বাউল গান, পল্লীগীতি এবং তার সাথে এই বীরভূম অঞ্চলের মানে রাঢ় বাংলার বিভিন্ন লোক সংস্কৃতি, তার সাথেও আপনাদের পরিচয় ঘটার সুযোগ থাকবে এই সৃজনী শিল্পগ্রামে। এখন আমরা এসে হাজির হয়েছি সুরুল রাজবাড়ি। চলুন আমরা রাজবাড়ির ভেতরে যাই। 1757 সাল পলাশীর যুদ্ধ, তার ঠিক 7 বছর আগে তৈরি হয়েছিল এই সুরুলের রাজবাড়ি। এই রাজবাড়ির বর্তমান বয়স প্রায় 290 বছর, মানে 300 বছরের কাছাকাছি। শ্রীনিবাস সরকার, মূলত ওনারা বর্ধমানের বাসিন্দা, তারা প্রতিষ্ঠা করেছিলেন এই রাজবাড়ি। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করছেন, সেই সময় এই সুরুল রাজবাড়ির তরফ থেকে এই শান্তিনিকেতন ক্যাম্পাসে প্রচুর জমি কিন্তু দান করা হয়েছিল। সেই জমিতে প্রতিষ্ঠিত হয়েছে শান্তিনিকেতন। এখানে উপরে কিছু ঘর আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আসতেন, ওনার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর আসতেন, উপরে থাকতেন। সেই ঘরগুলো কিন্তু এখনও আছে। এই যে সুরুলের জমিদার, তাদের যে এত অর্থ, তার মূল উৎস ছিল ব্যবসা, বাঙালির ব্যবসা। সেই সময়ে তাদের মূল যে ব্যবসা ছিল সেটা হচ্ছে নীল চাষ। নীল চাষ করে সেই নীল তারা ইংরেজদের সাপ্লাই করত। তার সাথে সেই সময়কার যে পালতোলা জাহাজ, সেই জাহাজের পাল সেটাও তারা বানাতেন এবং বিক্রি করতেন। এই দুটো ছিল তাদের মূল ব্যবসা এবং তাদের যত অর্থ, সেই অর্থেরও মূল উৎস হচ্ছে নীল আর জাহাজের পাল। এই সুরুল রাজবাড়ির যে দুর্গাপুজো, সেটাও কিন্তু খুব প্রসিদ্ধ। এই যে সুরুল রাজবাড়ির দুর্গাপুজোর যে কাঠামো, এই কাঠামো কিন্তু বিসর্জন হয় না। প্রতি বছর এই একই খড়ের কাঠামোতে পুজো হয়। বিসর্জনের পরে কাঠামোকে কিন্তু তুলে এনে আবার এখানে রেখে দেওয়া হয়। পরের বছর এই কাঠামোতেই আবার পুজো হবে। সুরুল যে রাজবাড়ি, সেই রাজবাড়ির ঠিক পিছনেই হচ্ছে এই হচ্ছে বিশাল দুর্গা মন্দির। এই মন্দিরের গায়ে যে টেরাকোটা কাজ, সেই টেরাকোটা কাজগুলো কিন্তু চোখ ধাঁধানো। আমার পেছনে এই যে দুটো মন্দির, এটা হচ্ছে রাঢ়বঙ্গের বিশেষ এক ধরনের মন্দির শৈলী। এটাকে বলা হয় রেখ দেউল। রেখ মানে হচ্ছে রেখা। এই দেখুন, এটা একটা স্ট্রেট লাইনে উঠে গেছে। আর দেউল মানে তো মন্দির।
এই মন্দিরগুলো শুধুমাত্র এই অঞ্চলে, বীরভূমের এইসব অঞ্চলেই দেখা যায়, বা বাংলার কিছু অঞ্চলে দেখা যায়। এগুলো কিন্তু অন্য কোথাও দেখা যায় না। উড়িষ্যার যে মন্দির শৈলী সেটা তো কলিঙ্গ স্টাইল, দক্ষিণ ভারত তাদের একটা আলাদা রকম মন্দির শৈলী আছে। রেক দেউল স্টাইলের মন্দির সেটা কিন্তু এখানে সুরুল রাজবাড়ির ঠিক পেছনটায় আপনারা দেখতে পাবেন। এই যে এখানে টেরাকোটার যে কাজগুলো যদি ভালো করে খেয়াল করেন, এই যে মাঝের যে প্যানেলটা, সেই প্যানেলটাই হচ্ছে রাম রাবণের যুদ্ধ। বাঁ দিকে রাম, ডান দিকে হচ্ছে রাবণ। আর এপাশে এই দিকের এই যে প্যানেলটা, এটা হচ্ছে রামের রাজ্য অভিষেক। আর এই পাশে এটা দেখা যাচ্ছে দশানন, তার রাজসভা। আমরা যারা ব্রেকফাস্টে পুরি খেয়েছি তারা কিন্তু এখনও লড়ে যাচ্ছে, কিন্তু যারা মুড়ি খেয়েছে মানে অর্পর, সে কিন্তু আর পাচ্ছে না, বলছে প্রচুর খিদে পেয়েছে। আমরা এখন সোজা যাব আমারকুটি। আমরা কিন্তু শ্রীনিকেতন, বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর দিয়ে যাবো না, যাবো শ্রীনিকেতন হয়ে। সেখানে আগে খাওয়া দাওয়া, তারপরে কেনাকাটা। তো সুরুল রাজবাড়ি থেকে এই শ্রীনিকেতন মোড়ে এসে হাজির হলাম। এখান দিয়ে আমরা সোজা যাব আমারকুটি। আমরা কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস হয়ে আর গেলাম না। এই যে চারমাথা মোড় দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে একটি যাচ্ছে বর্ধমান, একটা বর্ধমানের দিকে, বীরভূম জেলার সদর। আমরা যে পথে এখন ঘুরছি হ্যাঁ, সেটা সিউড়ি, এবং সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ইলাম বাজার, দুর্গাপুর যাওয়ার জন্য শর্টকাট। এটা হচ্ছে ইলাম বাজারের দিকে, হ্যাঁ, আর এটা যাচ্ছে সিউড়ি, এটা যাচ্ছে সিউড়ি, বীরভূম জেলার সদর। আর এই যে মাঘ মেলা এই মাঠে হয়ে থাকে। এই যে মাঠটা শ্রীনিকেতনের, এই যে মাঠটা, এই মাঠে হয়ে থাকে মাঘ মেলা। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটা, এটা হচ্ছে NH 114 সিউড়ি রোড। ডান সাইডে চলে যাচ্ছে সোনাঝুরি হাট, আর সোজা গিয়ে আমারকুটি ঢোকা হয়। আবার এই দিক থেকে আপনারা বাঁ সাইডে যেদিকে ঘুরছি, ডান দিকে সোনাঝুরির হাট, এই সোজা গেলে আমারকুটির সোসাইটি, আমারকুটির সোসাইটি। আমরা যাব সেখানে, কিন্তু তার আগে যাচ্ছি বনবিধি হেসেল ঘর। এ পাশে বাঁ হাতে আমরা বেঁকে গেলাম বনবিথি হেসেল ঘর। এই যে বনবিথি হেসেল ঘর, সেখান থেকে ডান হাতে নেমে গেলে আমাদের ডান হাতের কাজটা করতে হবে। ডান হাতে নেমে এই হচ্ছে বনবিথি হেসেল ঘর। খাবার কীরকম সেটা তো খাওয়ার পরেই বলবো, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আমি এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে টোটো গাড়ি, সবাই এরকম লাঞ্চ করতে এসেছে। অন্তত 40 থেকে 50টা টোটো গাড়ি সব মিলিয়ে। আচ্ছা, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনাকে অর্ডারটা দিতে হয়। ওই যে কাউন্টার আছে, কাউন্টারে অর্ডার দিয়ে সেটা পে করে দিতে হয়। তারপরে এই অর্ডারের স্লিপটা নিয়ে টেবিলে বসবেন, যারা ওয়েটার তারা আসবে, আপনার এই স্লিপ দেখে তারপর আপনাকে খাবার সার্ভ করবে। এই বনবিথি হেসেলঘর যিনি চালাচ্ছেন এখন, এই যেখানে চালান, তিনি কিন্তু আমারকুটির হেসেলঘরটা তিনিই চালাতেন, তার হাতেই তৈরি। কিন্তু যে কোনো একটা কারণটা আমি বলছি না অন ক্যামেরায়, যে কোনো একটা কারণে উনি ওটার সাথে আর যুক্ত নন। উনি নতুন করে আবার এই বনবিথি হেসেলঘরটা তৈরি করেছেন। এই কাঁসার গ্লাস দুটো যা ভারী না, পুরো ডাম্বেলের মতো ভারী। এই কাঁসার গ্লাসগুলো নিয়ে এরকম 50 বার করলেই তো মাসল তৈরি হয়ে যাবে, বাইসেপ ট্রাইসেপ সব তৈরি হয়ে যাবে। ভেজ থালিগুলো সবাইকার কমন। সেটা প্রথমে আসছে 7টা থালি আসবে এরকম ভেজের, তারপরে স্পেশালাইজেশন হবে। যার মাছ তার মাছ, যার মাংস তার মাংস, বাসমতি চালের ভাত, ঘি, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর কি লাগে। তার সাথে আবার এঁচোড়ের তরকারি, মিক্স ভেজ, মাটন। শেষ পাতে আসবে চাটনি, পাঁপড়, তার সাথে পায়েস। ভেজ থালির সাথে চাটনি, পাঁপড়, পায়েস, মাটন, তার সাথে পমফ্রেট এসে গেছে। একটা জিনিস হচ্ছে, পাতি লেবু কিন্তু এখানে দেওয়া হয় না, যেহেতু কাঁসার থালা, সেই কারণে পাতি লেবু কিন্তু এখানে দেওয়া হয় না। এই মাটনটা যেটা খেলাম না, অনেক দিন পর এরকম ভালো মাটন খেলাম। অর্পণ চেষ্টা করছে অনেকটা এসেছে। আর টুকু না, এবার কাঁসার থালা ফুটো হয়ে যাবে। আমরা এখন এলাম আমারকুটি সোসাইটিতে, কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনিও এসেছিলেন। এই হচ্ছে আমারকুটির সোসাইটির যে শোরুম। চলুন
আমরা যাব ওখানে আমার কুটির হেসেল ঘর যেটা, সেটাও এখানে আছে, এখানেও লাঞ্চ করতে পারেন। কিন্তু আমার কুটির সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা সুসেন মুখোপাধ্যায়, তার মৃত্যুদিনটা এখানে পালন করা হয়। 5 এবং 6 জুন বন্ধ থাকে, বাকি সারা বছর সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা। সকালে আমাদের রিসর্ট থেকে যে বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা প্রায় গোল করে ঘুরছি, একদিক দিয়ে দেখতে দেখতে এসে আবার ওই জায়গাতেই ফিরে যাব। তো আমার কুটির সোসাইটিতে বেশ কিছু কেনাকাটা হলো, ভেতরে তো ক্যামেরা করা যায় না, সেই কারণে দেখাতে পারলাম না। তো কুর্তি, ব্যাগ এসবই কেনা হয়েছে। এখন আমরা যাব প্রকৃতি ভবন। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে 34 ফুটের বুদ্ধ মূর্তি, সেটা আমরা আগে দেখব, তারপরে যাব আমরা প্রকৃতি ভবনে। এর আগে যখন এসেছিলাম তখন তৈরি হচ্ছিল, দারুণ লাগছে। বিনয়শ্রী ভিক্ষু, তার দ্বারা এটা প্রতিষ্ঠিত। অস্তমিত সূর্যের আলোয় বুদ্ধের মুখমণ্ডল উদ্ভাসিত হয়েছে, অপূর্ব শোভা। আকাশটাও কি সুন্দর হয়েছে। বুদ্ধের যে অষ্টমার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এটাই হচ্ছে অষ্টমার্গ। 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখে জাস্ট একটুখানি এগোতেই এই প্রকৃতি ভবন। এই ধরনের মিউজিয়াম সারা পৃথিবীতে কটা আছে আমার জানা নেই, মানে ব্যাপারটা খুবই ইউনিক। পৃথিবী থেকে বিভিন্ন রকমের কাঠ, পাথর যেগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোকে যেভাবে পাওয়া গেছে ঠিক সেইভাবেই সংরক্ষণ করা হয়েছে এবং সেইগুলোকেই চুজ করা হয়েছে এবং সেই সমস্ত পাথর, সেই সমস্ত কাঠের টুকরোকে নির্বাচন করা হয়েছে যেগুলোর মধ্যে কোনো একটা রূপ, মানে কোনোটা মানুষের রূপ, কোনোটা ঘোড়া, কোনোটা বাঘ ফুটে ওঠে। কাগজ ফুলের গাছটায় মানে গাছ পুরো পাতা দেখা যাচ্ছে না, এত ফুল হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটার একটা নাম রেখেছিলেন, বাগান বিলাস। নামটা সত্যিই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে টিকিট কাউন্টার 30 টাকা করে প্রবেশমূলক, 20 টাকা হচ্ছে ক্যামেরা ফটোগ্রাফি চার্জ। 9টা থেকে 5টা প্রতিদিন খোলা। 5টা পর্যন্ত টিকিট দেওয়া হয়, 5:30 পর্যন্ত খোলা। দুটো বিল্ডিং আছে, এপাশে একটা বিল্ডিং, এপাশে একটা বিল্ডিং। এখানে গ্যালারি 1 আর 2, এখানে গ্যালারি 3 আর 4। এছাড়াও বাইরে বেশ কিছু পাথর এরকম রয়েছে, যেমন দেখুন এই যে পাথরটা, দূর থেকে দেখলে মনে হয় যেন একটা হাঁস মুখটা খুঁড়িয়ে পেছন দিকে করে রয়েছে। এই ধরনের পাথর যেগুলো প্রকৃতিতে যেভাবে ছিল সেভাবেই তুলে এনে এখানে সাজিয়ে রাখা হয়েছে। গ্যালারি 1 আর 2, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। দোতলায় ব্রোঞ্জ গ্যালারি। এই যে মিউজিয়াম, এই মিউজিয়ামের কোনো বস্তুই, কোনো শিল্প বস্তুই কিন্তু ছেনি হাতুড়ি দিয়ে বানানো নয়। বোলপুরে এসেছি রিসর্টে, আর রাত্রিবেলায় রিসর্টে বসে একটু বাউল গান শুনবো না, সেটা তো হয় না। চলুন। দেশি মুরগি কামিং সুন। আসছে 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 আসছে, এই মুরগি মুরগি মুরগি, দেশি মুরগির ঝোলের মাংস। চেটেপুটে খাই, চেটেপুটে খাই। একটা মশলার অ্যাড আছে না, দেখি চেটেপুটে খাওয়ার মতো হচ্ছে কিনা। আলুটা কিন্তু খুব নরম আলু, চন্দ্রমুখী আলু, গন্ধটাও সুন্দর। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং শুভেন্দুদা। আড্ডা দিতে এসে গেছে শুভেন্দুদা। এই খাটটায় বসো, তাহলে তোমাকে এই ব্যাগটা সরিয়ে, ব্যাগটা সরিয়ে। এই চা খেয়েছো তো? একটা কথা বলে রাখি, এই যে রিসর্টটা, এটা খুব একটা লাক্সারি রিসর্ট সেটা কিন্তু নয়, বাজেট রিসর্টই বলা যায়। কি তাড়াতাড়ি সময়গুলো চলে যায়। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে স্টেশনে যাব, স্টেশনে রেল মিউজিয়ামটা দেখে নেব। দেখে স্টেশনেই 2 নম্বর প্ল্যাটফর্ম, মানে 2-3 প্ল্যাটফর্ম, 2-3 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিকে একটা রেস্টুরেন্ট আছে, ছোটো খাওয়ার জায়গা আছে, সেখানে লাঞ্চ করব 1:10 শান্তিনিকেতনে। আমাদের টিকিট কাটা আছে। মাখন মারকে
আজকে পাউরুটি খাবো, কালকে পুরি খেয়েছি, আজকে পাউরুটি, আর তার সাথে বয়েলড এগ বলে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে আপনাদের এখানে একটা ডরমেটারি আছে, মানে আমরা তো এখানে অল্প পয়সায় যদি থাকতে হয়, বন্ধু বান্ধবের গ্রুপ যদি আপনারা এখানে আসেন, তাহলে এখানে কিন্তু একটা ডরমেটারি আছে। সেই ডরমেটারিটা আপনাদের দেখানো হয়, ওটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডরমেটারি। আরে বস, কি বিরাট! এই দিকে ডাবল বেড দুটো, আর এই দিকে দুটো সিঙ্গল বেড, মানে এটাকে 2 2 4 5 6 জন মিলে থাকতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই যে রেট, এটা হচ্ছে পার ডে পার হেড 500 টাকা করে এই রুমে থাকতে পারবেন এই ডরমেটারিগুলোতে। আর এখানে পৌষ মেলার সময় এবং হোলির সময় সেখানে এইটার রেট মাত্র 750 টাকা পার ডে পার হেড। এটা কিন্তু দুরন্ত। এখানে একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া আছে, এবং যেহেতু ডরমেটারি 6-7 জন লোক একসাথে থাকবে, সেই জন্য দুটো বাথরুম করা আছে। এখন আমাদের যে রুমগুলো সেগুলো হচ্ছে 2000 টাকা, তার মধ্যে ব্রেকফাস্ট ধরা নেই আমাদের রুমগুলোতে আছে। কিন্তু বসন্ত উৎসব এবং পৌষ মেলার সময় মিনিমাম কদিনের জন্য রুম নিতে? মিনিমাম 3 দিনের জন্য প্যাকেজ হয় আমাদের। তখন 3 দিনের 3 দিনের প্যাকেজ হয়। এবার 3500 করে আপনার রুম থাকে উইথ ব্রেকফাস্ট। মানে সেটা বসন্ত উৎসবের সময় 3,500? হ্যাঁ, আপনার দোলে আপনার পৌষ মেলার সময় সেম রেট থাকে। কেউ যদি একদিনও থাকে তাহলেও কিন্তু তাকে ওই প্যাকেজ দিতে হবে, ওই প্যাকেজটাই দিতে হবে। ওকে। একটা রুমে যদি দুজনের বদলে কেউ 3 জন থাকে, তখন কি আবার প্যাকেজটা একটু বেড়ে যাবে? হ্যাঁ, সেটা এক্সট্রা পার্সেন্ট বেড়ে যাবে 500 মতো। অফ সিজন, আমি ফেসবুকে পেজে দেখি যে এখানে 1500 থেকে শুরু হয় বা 1400 থেকে শুরু হয়। সেই অফ সিজনটা কোন সময়টা? অফ সিজনটা হচ্ছে আপনার এপ্রিলের 1 থেকে শুরু হয়ে যায় অফ সিজনটা। আচ্ছা, মানে এই হোলির পরে পরেই হচ্ছে? হোলির পরে আপনার অফ সিজন শুরু হয়ে যায়, এবং আপনার চলে আপনার ওই আশ্বিন মাস, মানে পুজোর আগে অবধি আপনার অফ সিজন থাকে। আমাদের যে এই রিসর্ট, মায়াবন রিসর্ট, এই মায়াবন রিসর্টটা কিন্তু উত্তরপল্লী অঞ্চলে। এক্স্যাক্ট যে লোকেশন, মানে গুগল ম্যাপের লোকেশন, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে তো দেবই। শুধু তাই না, আমি একটা গ্রাফিক্স দিয়ে দিচ্ছি, যেখানে বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক স্টেশন হোক, শান্তিনিকেতন স্টেশন, বিভিন্ন জায়গা থেকে এই রিসর্টের কত ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বলা আছে। আমাদের শান্তিনিকেতন ঘোরা শেষ হলো, এবং গতবারের মতো এবারও শান্তিনিকেতন আমি ঘুরলাম তুষারের সাথে। তুষার পুরো শান্তিনিকেতন 2-3 দিন ধরে আমাদের ঘোরালো। বোলপুর স্টেশনে আমাদের পিক আপ করেছে, আজকে আবার ড্রপও করবে। আর এবার শুধু তুষার নয়, তুষারের সাথে আছে দীপ। 7098325890 এই নাম্বার আপনারা সবসময়তেই আমাকে পাবেন। আপনাদের ঘোরাঘুরি বিষয় থেকে শুরু করে এখানে শান্তিনিকেতনের যা জানকারি, সব কিছু আপনারা ফোনের মাধ্যমে সব কিছুই জানকারি পাবেন। দীপের নাম্বার 6297460306, এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের ট্যুর শেষ হলো বটে, কিন্তু ওই কথা আছে না, শেষ হইয়াও হইল না শেষ। আমরা একেবারে শেষ বেলায় গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখব, দেখে শান্তিনিকেতন এক্সপ্রেস করব। তো ব্যাস, শান্তিনিকেতন স্টেশনে তুষার আমাদের নামিয়ে দিল। তো এই তুষারের যে ভাড়া, মানে টোটো ভাড়া যেটা এখানে, সেই টোটো ভাড়াটাও কিন্তু শুক্র শনি রবিবার একটু বেশি হয়, আর সপ্তাহের অন্য দিনগুলো তুলনায় একটু কম হয়। এই শুক্র শনি রবি এই 3 দিন স্টেশন থেকে পিক আপ, তারপরের দিন বোলপুরের পুরো সাইট সিং, আবার তারপরের দিন রবিবার দিন ড্রপ। এটার যে রেট, সেটা হচ্ছে মোটামুটি 1800 টাকা মতো। অন্য দিন সোম থেকে বৃহস্পতি রেট একটু কম হয়। এক্স্যাক্ট কত হবে, বা হোলির সময় কতটা বেশি, পৌষ মেলার সময় কতটা বেশি, সেটা আপনারা তুষারের নাম্বার দিয়ে দিলাম, তুষারকে ফোন করে নেবে, সরাসরি ওর থেকে জেনে নেবে। এই শান্তিনিকেতন স্টেশনে আমরা নামলাম, আর এর ঠিক উল্টো দিকে এই হচ্ছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এই রেল মিউজিয়ামটা আমরা দেখব, দেখে একটার সময় শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো। এই গীতাঞ্জলি মিউজিয়াম বাইরেটুকু ছবি করা যায়, কিন্তু তার ভেতরে কিন্তু ছবি করা যায় না। এখানে এই যে আমাদের লাগেজ যেগুলো, এই লাগেজগুলো রাখার ব্যবস্থা আছে। এই লাগেজগুলো আমরা এখানে রাখবো, রেখে ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া যায় না, ব্যাগগুলো বাইরে এখানে রাখা যাবে, রেখে ভেতরে ঘুরতে পারবেন। এখন কিন্তু ভেতরে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট হয়েছে। এই সামনে চেয়ার নিয়ে বসে থাকে, এখান থেকে টিকিট। আর এখানে আমাদের লাগেজগুলো সব রেখেছি। এখানে জুতো খুলে যেতে হয়, জুতো এখানে খোলা। ভেতরে ছবি তো করাই যায় না। আমি জিজ্ঞেস করলাম, ক্যামেরা কি পকেটে করে নিয়ে যাওয়া যাবে, নাকি ক্যামেরাটাও বাইরে রেখে যেতে হবে? বলো না, ক্যামেরা নিয়ে যাবেন, ছবি করবেন না। এবছর বিশ্বভারতী কি বসন্ত উৎসবে সাধারণ পর্যটকদের অনুমতি দিচ্ছে? আমি যদি কোনো ইনফরমেশন পাই, সেটা কমিউনিটি পোস্ট দিয়ে জানাবো।